আলোচনা ছিল ৭ম শতবর্ষ। সেটা নিয়ে আমার আলোচনা হচ্ছে, বন্দে মাতরমের গৌরবকে ফিরিয়ে আনার কথা বলা হচ্ছে, প্রধানমন্ত্রী বলেছেন। পাশাপাশি দাঁড়িয়ে একটা ছোট্ট বিতর্ক তৈরি হয়েছে, বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা বলে তিনি সম্বোধন করেছেন। তৃণমূল এই বার্তা তাকে প্রতিবাদ করা হয়েছে এবং আবার সেই ঘুরে ফিরে বাংলা অস্মিতা, বাংলাকে অপমান করা। দেখুন, কাকে বাবু বলতে হয় আর কাকে দাদা বলতে হয়, ন্যূনতম সেই জ্ঞান এবং কাণ্ড জ্ঞানটুকু শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নন, এই ভারতীয় জনতা পার্টির সেটা নেই। না হলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কেউ বঙ্কিম দা এটা বলতে পারে না। এটা একদিক থেকে অপমান, একদিক থেকে সেই চরিত্র, সেই বিশাল উচ্চতাকে তার মূল্যায়ন না করতে পারা। বাংলায় যে সংস্কৃতি, বাংলার যা ঐতিহ্য, সেটা সঠিকভাবে অনুধাবন করতে না পারা। আর নরেন্দ্র মোদী বোধহয় বঙ্কিম শুনে ভেবেছিলেন উনি তো একজন বঙ্কিমকেই ছিলেন, ও शायद सीपीएम से भाजपा में आया था वो বঙ্কিম ঘোষ। ওনার ধ্যান জ্ঞানে তো বঙ্কিম মানে বঙ্কিম, তাই দাদা বলে ফেলেছেন। কিন্তু সেখানে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রথম কথা তাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেই সম্বোধন করা উচিত, অথবা বঙ্কিম বাবু। সেখানে বঙ্কিম দা, এটা খানিকটা বাংলার প্রতি তার এক হচ্ছে যথাযথভাবে বিষয়গুলি মনীষীদের না জানা, একটা চটুল মনোভাব এর থেকে প্রকাশ পায়। এটাই হচ্ছে বাংলাকে আগাগোড়া অপমানের যে তাদের মানসিকতা, বাংলার সাহিত্য, ইতিহাস, সংস্কৃতি, মনীষী, এটা হচ্ছে তার একটা নমুনা। নইলে কোনো বদ্ধ পাগলও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা এই শব্দটা বলতে পারে না। শুভেন্দুবাবু একটা ভোট ঘোষণার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলছেন যে 20শে ফেব্রুয়ারি যে কোনো দিন এমসিসি বা নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে যাবে, 3 সপ্তাহে 1-2 দিন এদিক ওদিক হতে পারে। দেখুন, শুভেন্দুবাবুর এই যে তারিখ দেওয়ার অভ্যাস, ক্যালেন্ডার পলিটিক্স অভ্যাস, তো এটা তো সবাই জানেন যে ফেব্রুয়ারির শেষ দিকেই এই ধরনের একটা কোনো নির্বাচনী আচরণবিধি বা নির্বাচন ঘোষণা, তো অতীতেও তো পশ্চিমবঙ্গের ইতিহাসে দেখুন অতীতে হয়নি ফেব্রুয়ারি মাসে। তো সুতরাং ওনার এই ক্যালেন্ডার পলিটিক্সের যে একটা প্রবণতা, তার কারণ ওনার মানে অতীত উনি ভুলতে চান, বর্তমান উনি অত্যন্ত দুর্বল জায়গায় আছেন। বিজেপি নেতা, বিজেপি দলটা আগাগোড়া একটা দুর্বল জায়গায় আছে। ফলে সেই কজন কর্মী বা সেই কজন সমর্থককে একটু চাঙ্গা রাখতে এই ভবিষ্যতের কার্ড খেলা ছাড়া ওনার কোনো, এটার মধ্যে না আছে নতুনত্ব, না আছে রাজনৈতিক তাৎপর্য। আপনি দেখুন, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের জন্য নির্ধারিত বছরগুলিতে ফেব্রুয়ারিতে অতীতেও হয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচনী ওই ধরনের ঘোষণা ইলেকশন কমিশন, এরপরে মার্চে প্রচারের সুযোগ, এপ্রিল থেকে ভোট শুরু হয়, মেতে গিয়ে ভোট শেষ হয়ে নতুন সরকার। এটার মধ্যে কোনো নতুনত্ব নেই। এবার হ্যাঁ, এখন ইলেকশন কমিশনের সঙ্গে ওনাদের যা গহরম মহরম এবং ওনাদের কথায় যেগুলো করে ইলেকশন কমিশন, তাতে ওনাদের মধ্যে নিবিড় যোগসূত্র যে ইলেকশন কমিশন কবে কি করবে ওদের পিআরওরা বলার আগে বিজেপির নেতারা বলে দেন, তো সেগুলো মানুষ ধরে নেবেন। বলছে হুমায়ুন কবির মসজিদের জন্য 48 ঘন্টায় 2,10,00,000 টাকা সংগ্রহ করেছে। 30 জনকে লোক বসিয়ে টাকার মেশিন দিয়ে টাকা গোনা। 11টা ট্রাঙ্ক, আবার কিউআর কোডেও প্রায় 93 লক্ষ টাকা ইতিমধ্যে এসে গেছে, লিমিট বাড়াচ্ছে সেখানে। দেখুন, এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, কারণ কোনো ধর্মস্থান, যেহেতু আমি হুমায়ুন কবির সাহেবের যে রাজনৈতিক কৌশল, কোনো ধর্মকে সামনে রেখে, আমি নিশ্চিতভাবে সেই বিষয়ে আমাদের যেটুকু বক্তব্য জানাতে পারি। কিন্তু যেটা উপাসনা স্থল, তিনি মসজিদ বানাতে চাইছেন, কেউ কোথাও মন্দির, কেউ গির্জা, কেউ গুরুদ্বারা, আমি ওর মধ্যে ঢুকছি না। এখন যদি কেউ কোনো মসজিদ বানাবার জন্য কেউ আসেন, কেউ দান করেন বা তিনি কাউকে আবেদন করেন, সেগুলো নিয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করার ইচ্ছা আমার নেই।
আমরা এই মসজিদ কিভাবে তৈরি হবে, আমরা আমাদের বিষয়টা সেটা নয়। কোনো ব্যক্তি তার নিজস্ব জায়গায় মসজিদ, মন্দির, গির্জা, গুরুদ্বারা করতেই পারেন, কিন্তু আমাদের শুধু একটাই বক্তব্য যে এই যে যারা একেবারে ধর্ম নিয়ে কাজ করছেন এবং ধর্মটাকে রাজনৈতিক মার্কেটিং এ ব্যবহার করছেন, আমরা সেই পদ্ধতি বা কৌশল তাদের, এইটা নিয়ে আমরা প্রশ্ন তুলছি। আমরা কোথাও মন্দির বা মসজিদ এই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, এবং মসজিদ তৈরিতে যদি কেউ সাহায্য করেন, যদি কেউ টাকা দেন, সেটা যারা দিচ্ছেন তাদের বিষয়, কারা দিচ্ছেন, কিসে দিচ্ছেন, এই বিষয়ে কোনো মন্তব্য করব না। কিন্তু একটা কথা বলি যে ওই একজনরা বলছেন গীতা পাঠ করব, সেটা তো পুরো দস্তুর বিজেপির। আমি তো গতকাল বলেছি আপনাদের যে গীতা নিয়ে আমাদের আপত্তি নেই, আমাদের হচ্ছে গীতার পলিটিক্যাল মার্কেটিং। এরা বললেন যে কেন মুখ্যমন্ত্রী আসেননি। আমি জিজ্ঞাসা করছি, তো মুখ্যমন্ত্রী আসেননি যারা বলছেন, আপনারা তো বিজেপির সমাবেশ করেছেন, তো তাহলে দীঘার জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনে শুভেন্দু অধিকারী যাননি কেন? তো সেখানে তো দিলীপ ঘোষ গেছিলেন, তাহলে কি শুভেন্দু অধিকারী হিন্দু নন? বিজেপির যে নেতারা বলছেন যে গীতা পাঠের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করা হয়েছিল, আসেননি, তার মানে উনি হিন্দু নন। আরে হিন্দুত্বের সার্টিফিকেট কি বিজেপি দেবে নাকি? পাশাপাশি আমরা এই প্রশ্নটা তাদের কাছে রাখতে পারি যে পুরীতে যখন জগন্নাথ ধাম তৈরি হচ্ছিল, তার উদ্বোধনী অনুষ্ঠানে দীঘাতে যখন জগন্নাথ ধাম তৈরি হচ্ছিল, তার উদ্বোধনী অনুষ্ঠানে, দীঘার অনুষ্ঠানে দিলীপ ঘোষ গেলেন, বিজেপির নেতা। তাহলে শুভেন্দু অধিকারী সেই জেলার বাড়ি, তাহলে তিনি গেলেন না কেন? তাহলে কি তিনি একটু একটু কম হিন্দু? দীঘার মন্দিরে তো যাননি, তো তারা আবার কি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন? আর একটা কথা আমরা শুধু বলবো যে এই কাউকে দিয়ে এইটা করানো, কাউকে দিয়ে যে গীতা পাঠ করানো, আবার কাউকে দিয়ে বলানো যে আমরা এবার কোরআন পাঠ করব। আমরা আবার বলছি, গীতা এবং কোরআন বা বাইবেল থেকে গ্রন্থসায় যা আছে সবকটি হচ্ছে অত্যন্ত পবিত্র। প্রত্যেকটির প্রতি আমাদের সমান শ্রদ্ধা ভক্তি আছে। আমরা কেউ গীতা অনুযায়ী আমাদের ইয়ে রাখি, কেউ আমরা সেখানে কোরআন অনুযায়ী, কেউ বাইবেল অনুযায়ী। তো সেই জায়গায় দাঁড়িয়ে এভাবে এইটা কোনো একটা দিল্লির অদৃশ্য সুতোয় এই এই দুপক্ষকে পুতুল নাচানো হচ্ছে। কারণ উন্নয়নের রাজনীতিতে যারা পাচ্ছে না, তারা পুতুল নাচাচ্ছে। আমি শুধু এইটুকু বলে দিতে পারি যে আমরা গীতা এবং কোরআন এই দুটিকেই সমানভাবে আমরা শ্রদ্ধা ভক্তি করি, এই দুটিকে আমরা সমানভাবে শ্রদ্ধা ভক্তি করি। এবার যারা এই পলিটিক্সটা করছেন, জিজ্ঞাসা করুন তো এই বই দুটো পড়েছে কিনা। যারা গীতা পাঠ করছে ওখানে, বা যদি কেউ লোকের কথায় বিভ্রান্ত হয়ে পাল্টা কিছু করতে যান, আমরা শুধু অনুরোধ করব, দয়া করে পড়ুন, দয়া করে এই বই দুটি পড়ুন। এই বই দুটিতে আমরা সমানভাবে বলছি, এর সঙ্গে বাইবেলও আছে, যেহেতু এদের সঙ্গে কথা হচ্ছে, যে যে ধর্ম বিশ্বাস করেন, যে ওপরওয়ালাদের কথা এখানে বলা আছে, সেই কথাগুলোকে বিশ্বাস করে। তো এই বইটা কি কোনো পার্টির রাজনৈতিক দলিল গীতা, নাকি এই পবিত্র কোরআন এটা কোনো পার্টির রাজনৈতিক দলিল? তাহলে এই গীতা আর কোরআনকে সামনে রেখে বাহুবল প্রদর্শন করা হবে কেন? কিসের জন্য? কেন গীতা এবং কোরআনকে সামনে রেখে বাহুবল? এতে তো এই বইগুলিকে, এগুলো তো আমাদের অন্তরের বই, এগুলিকে তো অপমান করছেন এরা। যারা গীতা পাঠের নাম বলছেন, গীতার দর্শন অনুযায়ী চলছেন তারা, বা পাল্টা দুম করে বলে দিলেন আমরা এত লক্ষ কণ্ঠে। এটা লক্ষ্যের বিষয় নয়। একজন মানুষ মন থেকে গীতা পাঠ করলেও সেটা পাঠ। একজন মানুষ আল্লাহকে প্রার্থনা করে কোরআনে বিশ্বাস লাগলেও সেটা বিশ্বাস। তার সঙ্গে আমি কজনকে ডাকছি, এটা রাজনৈতিক বাহুবল প্রদর্শনের
কোন রকম জায়গা নয়। এটা হচ্ছে একেবারে দিল্লি থেকে সুতোর টানে পুতুল নাচের মতো, বাংলাকে ডিস্টার্ব করতে, আসল ইস্যু বাংলার প্রতি বঞ্চনা, এগুলো থেকে নজর ঘোরাতে। তাই কিছু মানুষকে হিন্দু ধর্ম দেখাও, কিছু মানুষকে মুসলিম ধর্ম দেখাও, দিয়ে এদের মধ্যে লড়িয়ে দাও। লড়াইটা ওই এখানে গীতা পাঠ, ওখানে কোরআন পাঠ। তাহলে দিল্লি যে বাংলাকে টাকা দিচ্ছে না, দিল্লি যে বাংলা ভাষাকে অপমান করছে, এই যে মানুষের রুটি কাপড়া মাখান আর অধিকারের লড়াই, তার থেকে নজর ঘুরিয়ে দেওয়া যাবে। পবিত্র গীতা এবং পবিত্র কোরআন, মানুষ এদের উপর বিশ্বাস রাখেন। এই রাজনৈতিক পুতুল নাচে যারা খেলাচ্ছে এবং যে পুতুলগুলো এখন আমাদের সামনে নাচছে, তাদের বাংলার মানুষ ক্ষমা করবে না। বলছি এক মিনিট, হুমায়ুনের প্রশ্ন। আটটা প্রাইভেট সিকিউরিটি বাউন্সার তাকে নিয়ে ঘোরার সিদ্ধান্ত নিয়েছেন এবং বলছেন কোর্টে যাবেন, কারণ হচ্ছে ওনাকে খুন করা হতে পারে যে কোনো সময়, সিকিউরিটির জন্য কোর্টে যাবেন। যাবেন। এখন কারোর যদি মনে হয় তো তিনি যাবেন, তার কারণ ওনাকে মাথায় রাখতে হবে যে উনি মানুষের বিশ্বাসকে এমন ভাবে নিয়ে রাজনীতিতে প্রয়োগ করছেন। আরে যে ব্যক্তি 2019 সালে বিজেপির লোকসভার প্রার্থী ছিলেন, কোন বিজেপি? যে বিজেপি বাবরি মসজিদ ভেঙেছে, যে বিজেপি বাবরি মসজিদ ভেঙেছে, হুমায়ুন কবির তাদের প্রার্থী ছিলেন। তিনি আবার তার মতো করে অন্য দল করেছেন। ফলে এই গোটা বিষয়টা মানুষকে এত বেশি বিভ্রান্ত করছেন। তাই এই যে আমার এই হতে পারে, ওই হতে পারে, উনি নিজে কথা নিজে বলছেন। তৃণমূল কংগ্রেস বা আমাদের দিক থেকে ওনার অ্যাটলিস্ট কোনো ভয় নেই, কারণ আমরা এই ধরনের কোনো রাজনীতি করি না। এবার ওনার কাছে প্রচুর টাকা হয়েছে, তা এখন তিনি যদি 8 জন 10 জন সঙ্গে নিয়ে ঘুরলে ওনার ঘুরতে ভালো লাগে, তো উনি ঘুরবেন, ওনার ব্যাপার। গতকাল উনি বলেছিলেন বাউন্সার নিয়ে ঘুরতে হবে। যেমন সেটা তো তাদের ব্যাপার। যদি কেউ ঘোরে, এটা নিয়ে কেন কমেন্ট করব? তার যদি মনে হয় যে তিনি যে পলিটিক্সটা করছেন সেই পলিটিক্সটায় একটু বাউন্সার টাউন্সার লাগবে তার, তো তিনি বাউন্সার নিয়ে ঘুরছেন। এখন উনি যদি মানে পয়সা দিয়ে টাকা দিয়ে বাউন্সার ভাড়া করে ঘোরেন, সে তো ওই কথা, মানে সে তো তার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। আপনি দেখুন না, এমনি যারা একটু সিনেমা টিনেমা করেন, একটু নাম করা স্টার আছে, তারাও তো এরকম টাকা দিয়ে বাউন্সার রাখেন। তো বলছি, গতকাল তিনি বলেছিলেন যে মিমের সঙ্গে জোট করবেন, কিন্তু মিম পরিষ্কার জানিয়ে দিচ্ছে অফিসিয়ালি হুমায়ুন কবিরের সঙ্গে এই নিয়ে কোনো কথাই হয়নি জোট নেই। তাদের ব্যাপার, কোনো মন্তব্য করব না। হুমায়ুন কবির, তার সঙ্গে কোনো তরজায় জড়াবার আমাদের কোনো ইচ্ছা নেই। মানুষ পরিষ্কার বুঝতে পারছেন, যে ব্যক্তি বিজেপির উপর আস্থা রেখে 2019-এ গিয়ে সেখানে প্রার্থী হয়েছে বিজেপির, তিনি আবার এসে বাবরি মসজিদ ভেঙেছে বিজেপি, উনি সেই দল ঘুরে এসছেন, সেই দলে দিল্লি গিয়ে সব জড়িয়ে জড়িয়ে ধরে সব ছবি তুলেছেন, প্রার্থী হয়েছেন, হেরেছেন, তারপর উনি এখন বাবরি মসজিদ বসাতে চাইছেন। ফলে এটা বাংলার মানুষ বুঝতে পারছেন। ফলে আমাদের কোনো মসজিদে আপত্তি নেই, কোনো ধর্মের কোনো ধর্মস্থানে আপত্তি নেই। বহু মানুষ করেছেন, ভবিষ্যতেও করবেন। কিন্তু যে মানুষ বাবরি মসজিদ ভাঙা বিজেপির ক্যান্ডিডেট থাকেন, তিনি যদি আবার বেরিয়ে পড়েন আমি একটা বাবরি মসজিদ তৈরি করব, উনি যদি আবার তখন বাবরি মসজিদের প্রতি তার শ্রদ্ধা ভক্তি বেরিয়ে দেখাতে চান, তাহলে তো এই প্রশ্নটা উঠবে, তাহলে তুমি বিজেপির ক্যান্ডিডেটটা হলে কি করে 2019 সালে? তাহলে বিজেপির ক্যান্ডিডেটটা হলে কি করে যে বিজেপি বাবরি মসজিদটা ভেঙেছে? বলছি ওয়াকআপ সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কেন্দ্রের নির্দেশ কোনোভাবেই কার্যকর হবে না, কিন্তু দেখা যাচ্ছে যে রাজ্য সরকার নির্দেশ জারি করেছে যে ডিসেম্বরের মধ্যে সমস্ত ওয়াকআপ সম্পত্তি মানে রেজিস্ট্রেশন করাতে হবে। দেখুন, একটা বিভ্রান্তি তৈরি হচ্ছিল ওয়াকফের বিষয়ে, কিন্তু তাতে কোনো ব্যক্তিগত মালিকানার যেগুলো রয়েছে সেগুলোকেও রেজিস্ট্রি করাতে হবে বলে যেটা ওরা একটা হাওয়া তুলছিল, সেগুলো কিন্তু মুখ্যমন্ত্রী কোনোভাবেই ওই অপপ্রচার যে অংশটা নিয়ে করছিল সেই জায়গাটায় কিন্তু কিছু হচ্ছে না, মানে কোনো অবস্থায় না। ফলে এই যে একটা বিভ্রান্তি তৈরি করেছে এই যারা অপপ্রচার করছে তারা, যে সমস্ত কিছু ওখানে দিতে হবে, এই হবে ওই হবে তাই হবে, কিন্তু ওয়াকফের মধ্যে কোনটা আর কোনগুলো অসংখ্য, ধরা যাক কোনো পবিত্র কবরস্থান, কোনটা একটা খুব কম
ধরা যাক হয়তো একটি হচ্ছে ওয়াকফ বোর্ডের কোনো অধীনে, আর এতগুলি কবরস্থান আছে সেগুলি হয়তো ব্যক্তি মালিকানা। তো ব্যক্তি মালিকানার তো ব্যক্তি মালিকানাতেই থাকবে, কেন তারা রেজিস্ট্রি করাতে যাবেন? ফলে এই নিয়ে ইচ্ছাকৃতভাবে একটা ভুল বোঝানো হচ্ছে মানুষ। বলছি এসআইআর নিয়ে দুটো প্রশ্ন। একটা হচ্ছে বলা হচ্ছে যে 55 লক্ষ নাম নাকি ইতিমধ্যেই বাদ পড়ছে। একটা বিএলওদের জন্য নাকি নতুন আবার অ্যাপ চালু করছে। বিএলওরা প্রশ্ন করছে এই বারবার অ্যাপ চালু করাতে পাল্টানোর বাধা। এসআইআরটা একটা নির্বাচন কমিশনের বড়সড় কেলেঙ্কারির দিকে যাচ্ছে। তার কারণ হচ্ছে বিজেপির কথায়, বিজেপির চাপে এসআইআর এর নামে অদূরদর্শী, পরিকল্পনাহীন, হঠকারী যে প্রক্রিয়াটা চাপিয়ে দেওয়া হয়েছে, তাতে তারা তো প্রস্তুত নন। রোজ একটা করে সার্কুলার, কোথাও অ্যাপ কাজ করে না, কোথাও ফর্ম ঠিকঠাক ছেপে আসেনি, সময় নেই, বিএলওদের নাম ফোন নাম্বার দিয়ে বিপদে ফেলা হয়েছে। ফলে এই গোটা জায়গাটার মধ্যে আবার যদি নতুন যে জটিলতাগুলো তৈরি করছেন, শুধু পশ্চিমবঙ্গ নয়, ইভেন গুজরাট, উত্তরপ্রদেশেও বিএলওদের মৃত্যুর ঘটনা ঘটেছে। তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এই নির্বাচন কমিশন এটা একটা, এই এসআইআরটা সম্পূর্ণভাবে একটা মানে কেলেঙ্কারির দিকে গোটাটা নিয়ে গিয়েছেন। ওদের কোনো দরকার ছিল না তাড়াহুড়ো করে এই পদ্ধতিতে যাওয়ার। 2001 সালে ভোটের পর 2-2.5 বছর ধরে হয়েছিল, তো সেটা তারা করতে পারতেন, করলেন না। বিজেপির কথা শুনে তাড়াহুড়ো করতে গিয়ে আবার ফাঁদ পেতেছেন, যেটা মুখ্যমন্ত্রী খুব ফাঁস করে দিয়েছেন, যে তৃণমূল যদি এটা করতে না দেয় বা করতে না চায়, তাহলে ঘুরপথে গন্ডগোল করিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করবেন। তৃণমূল কংগ্রেস সেই পাতা ফাঁদে পা দেয়নি। এবার এরাই লাজে গোবরে হতে শুরু করেছে এই নির্বাচন কমিশন। এর ফলে এই ধরনের নতুন রোজ নিত্য নতুন সার্কুলার, অ্যাপের গন্ডগোল চলছে। বলছি মধ্যম গ্রামের পাশে না, এটা আছে 6টা আবার স্পেশাল অবজারভার পাঠানো, 5 জনকে পাঠানো হচ্ছে আইএস, এবং তারা অনেকে মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে আসছেন, বিভিন্ন ডিভিশনগুলোর দায়িত্ব দেওয়া হচ্ছে। সেটা তারা দিচ্ছে রীতিমতো বিজেপির চাপে। দিল্লি থেকে এসআইআর নিয়ে কাজকর্ম দেখলে মনে হচ্ছে ওই যেরকম ভোট এলেই এতদিন দেখতাম ওই দিল্লির নরেন্দ্র মোদী, অমিত শাহের মতো সারা বিজেপির, সারা ভারতের নেতারা এখানে এসে হাজির হচ্ছে। কখনো দেখা যেত সিবিআই ইডির অফিসাররা দলে দলে এখানে আসছে, কখনো দেখা যেত অমুক কমিশন তমুক আসছে। এখন ভোটের মুখে ইলেকশন কমিশনকে ঘিরে যত পারো লোক পাঠাও, কোথায় কি পাওয়া যায়, কিভাবে লোকের নাম বাদ দেওয়া যায়, কিভাবে বাংলার লোককে হ্যারাস করা যায়, সেগুলো দেখো। তো ফলে এগুলো তো ওদের হচ্ছে হাল্লা চলেছে যুদ্ধে, অর্থাৎ শুনে হাল্লার রাজার হাঁকা হাঁকি, উড়ে গেল প্রাণের পাখি। ওই হাল্লার রাজা যে গুপি গাইন বাঘা বাইনে ছিল, সেই ধরনের আচরণ করছে এই জাতীয় নির্বাচন কমিশন। এদের সব মুখে বড় বড় কথা, গ্রাউন্ডে গিয়ে দেখা যাবে দিনের শেষে যে ভোটার তালিকাই ওরা তৈরি করে দেবে, সেই ভোটার তালিকা দিয়েই বিজেপিকে আমরা বান্ডিল করে হারাবো। এই মধ্যম গ্রামের পাশে একটা বিশাল পাড়া ছিল, আবার আজকে একটা মাঠ পাড়া বলে এলাকার সন্ধান পাওয়া গেছে। সেখানে দেখা যাচ্ছে সব বাসিন্দারা চলে যাচ্ছে উধাও, এবং ওই লোকাল লোকরাই বলছেন যে ওখানে সব বাংলাদেশি ছিল, তারা চলে যাচ্ছে। যদি কোথাও কোনো এলাকায় কোনো বাংলাদেশি থেকে থাকেন এবং তারা যদি হঠাৎ দেখা না যায়, তার তো দায় এবং দায়িত্ব সবটাই তো কেন্দ্রীয় সরকার এবং বিএসএফ এর। তো বাংলাদেশিটা আসবে কোত্থেকে যদি সীমান্তে বিএসএফ ঢুকতে না দেয়? তো বিএসএফ কেন ঢুকতে দিয়েছে? বিএসএফ ঢুকতে দিয়েছে কেন বের করে দেয়নি? তো সুতরাং এখন যদি হঠাৎ দেখা যায় কিছু লোক, কিন্তু সেই সংখ্যাগুলো কোথায় গেল? 1 কোটি রোহিঙ্গা কই? 1 কোটি রোহিঙ্গা পশ্চিমবঙ্গে, 1 কোটি রোহিঙ্গা, 2 কোটি লোক ধরা পড়বে বাংলাদেশি, সে কোথায় গেল? 2-4 জনের যা ফেরা, তাও দেখা গেছে কে চিকিৎসা এসছে, কে কাজে এসছে, ব্যাপারটা 1000-1500 গিয়ে আটকে যাচ্ছে। এখন যদি কোথাও 4টি বাংলাদেশের লোক থাকে এবং তারা যদি তর্কের খাতিরেও ধরে নেওয়া যায় তারা গেল, তো তাহলে তো ধরতে হবে যে এরা কিভাবে ঢুকেছিল। তার চেয়ে এবার আর একটা বড় প্রশ্ন, আসুন তো এই কথাগুলো যদি আপনারা জিজ্ঞাসা করেন, তাহলে আপনারা ওই প্রশ্নটা নিয়ে যাচ্ছেন না কেন যে সোনালী বিবিকে বাংলাদেশে পাঠালো কে? ভারতীয় সোনালী বিবি, তাকে বাংলাদেশে পাঠালো কে? তাদেরকে কেন আইডেন্টিফাই করে শাস্তি দেওয়া হচ্ছে না? একজন অন্তঃসত্ত্বা বাংলার ঘরের মেয়ে, তাকে বাংলাদেশি স্ট্যাম্প লাগিয়ে পুশব্যাক করে দীর্ঘদিন বাংলাদেশের জেলে পড়ে রইল। কারা পাঠালো? কেন তারা আইডেন্টিফাইড হচ্ছে না? আপনারা পাড়ায় ক্যামেরা লাগিয়ে খুঁজছেন,
তো এই প্রশ্নটা বিজেপি নেতাদের করতে পারছেন না, কেন তাদের শাস্তি হবে না? কেন দিল্লি যে লোকগুলো ওদের ধরে নিয়ে পুশব্যাক করালো তাদের শাস্তি হবে না? বাংলার ঘরের মেয়েকে পুশব্যাক করাচ্ছে বিএসএফ, আর বাংলাদেশ থেকে ঢুকলে তখন দায়িত্ব করছে তৃণমূল, তার জবাব দিতে হবে। এটা কোন দেশি বিচার হচ্ছে? বলছি এই যে ওবিসি সংরক্ষণ, যেটা রাজ্য সরকার বলেছিল এই সংরক্ষণের আওতায় মুসলিমদের আনা হবে ওবিসি, কিন্তু সেটা কার্যকরী হয় না। অনেকে বলছেন যে আদালতে স্টে আছে পর্যন্ত। এটা নিয়ে অনেকে বলছেন যে একদম প্রশাসনিক বিষয় কোনো মন্তব্য না, অনেকে বলছেন যে মুসলমান সমাজের মধ্যে একটা ক্ষোভ এবং দ্বন্দ্ব। রাজ্য সরকার আপ্রাণ যা করার, যাদের যা প্রাপ্য, ন্যায্য প্রাপ্য অধিকার, সেগুলিতে সহযোগিতা করেছেন এবং করছেন। এরপরেও যদি কারুর কোনো ব্যক্তির কোনো শংসাপত্র বা কিছুতে কোথাও অসুবিধা হয়, তারা সংশ্লিষ্ট জায়গায় যোগাযোগ করলে যারা ন্যায্য এবং অধিকার আছে তারা সেগুলো পাচ্ছেন এবং পাবেন। বলছি পটাশপুরের সমবায় ব্যাংকে তৃণমূল জিতেছে, শুভেন্দু অধিকারী গড়ে। তো এটা তো স্বাভাবিক ব্যাপার। তো অধিকাংশ জায়গায় কিছু দিনের জন্য কিছু জায়গায় কিছু লোক বিভ্রান্ত হয়ে বিজেপিকে সমর্থন বা অন্য কাউকে সমর্থন করেছিলেন, কিন্তু তারা আস্তে আস্তে সব আবার তৃণমূলের দিকেই চলে আসছেন। তার কারণ বুঝেছে না আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের রাজনীতিটাই হচ্ছে মানুষ তারা পছন্দ করবেন এবং সেটা মানুষের স্বার্থে। অন্যদিকে বউবাজারে আবার বাড়ি ভেঙে পড়ছে। এটা বলতে হবে না, এটা একদম সম্পূর্ণ প্রশাসনিক বিষয়, খতিয়ে দেখছে নিশ্চয়ই। মানে কোথাও কেন কি জন্য ওইখানে ওইটা ভেঙে পড়েছে, ওটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক শেষ প্রশ্ন, কথা এই যে ধর্মযুদ্ধ ভোটের আগে, কেউ বলছেন গীতা পাঠ এবং হলো তাই, এবং কেউ বলছেন আবার কোরআন পাঠ। কোথাও কি মানে শিক্ষা, বস্ত্র, খাদ্য এগুলো সরিয়ে দেওয়া সরিয়ে দেওয়া হচ্ছে? বলছি তো সেটা আমরা বারবার বলছি যে দুটিকে সামনাসামনি রেখে একটা লড়াইয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। গীতা, পবিত্র গীতা এবং পবিত্র কোরআন, এটা খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, যেটা নিয়ে তৃণমূল কংগ্রেস কাজ করছে, যেটা বাংলার মানুষকে নানাভাবে, সাধারণ মানুষ, গরিব মানুষকে উপকার করা হচ্ছে, তার থেকে নজর ঘোরাতে কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে বঞ্চনা করছে, বৈষম্য করছে, তার থেকে নজর ঘোরাতে এই পবিত্র গীতা এবং এই পবিত্র কোরআন এদের অপব্যবহার করে, রাজনৈতিক মার্কেটিং করে ধর্মীয় মেরুকরণের চেষ্টা করা হচ্ছে, যাতে রুটি কাপড় আর মাকানের ইস্যু সামনে না আসে। মানুষকে ধর্মের মায়া জালে একে অপরের বিরুদ্ধে ভোট ব্যাংকের মতো লড়িয়ে দেয়া যায়, মানুষকে সেই ফাঁদ তৈরি করে দেওয়া হচ্ছে। আমি আবার বলছি, যারা কাল ব্রিগেডে গেছিলেন তাদের অধিকাংশ লোক এই পবিত্র গীতা পড়েননি এবং গীতার কি বক্তব্য সেটা তারা অনুধাবন করেননি। আবার এর পাল্টা যারা হুঙ্কার দিচ্ছেন তাদেরও অনেকে কোরআনের মূল বার্তা কি, কোথায় সহিষ্ণুতা, কোথায় হৃদয়কে, মনকে শান্ত রাখা, কোথায় মানব সমাজের জন্য কি কি করা, হতে পারে ধর্ম আলাদা আলাদা, কিন্তু যে ধর্মে যারা ওপরওয়ালা আছেন তারা দিনের শেষে মানব ধর্মের কথা বলে গেছেন। তো যারা এখানে দিল্লি থেকে সুতো নেড়ে কিছু মুখ আর মুখোশকে লড়াচ্ছেন, পুতুল খেলা, এই গীতা এবং কোরআনকে সামনে রেখে পুতুল খেলাচ্ছেন দিল্লির লোকেরা, যাতে খাদ্য, বস্ত্র, বাসস্থান, উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, এখানে যে বাংলায় ব্যাপক উন্নতি চলেছে, যে উন্নতিটাকে ওনারা নির্বাচনে মোকাবিলা করতে পারবেন না, তাই সেই উন্নয়ন থেকে নজর ঘুরিয়ে দিতে বা ওনারা যে উন্নয়নের বিরোধিতা করেছেন তার থেকে নজর ঘুরিয়ে দিতে তারা এইভাবে এই পবিত্র আমাদের হৃদয়ে থাকা বই দুটিকে নিয়ে তারা রাজনীতি করছে। কিছুক্ষণ আগে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বঙ্কিম দাস চট্টোপাধ্যায় প্রথমে বলেন, তারপরে আবার বঙ্কিম দা বলেন, এবার প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা তিনি ঠিক করে দিচ্ছেন। দেখুন, যাদের মনে যেটা নেই তারা বাংলার ইতিহাস জানেন না, দেশের ইতিহাসও খুব একটা জানেন না বিজেপির লোকেরা। এবার বাংলার ইতিহাস জানেন না, বাংলার মনীষীদের জানেন না,
বন্দে মাতরম সংসদে প্রায় তারা বন্ধ করছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় গর্জে উঠেছেন, জয় হিন্দ বলতে দিতে হবে, বন্দে মাতরম বলতে দিতে হবে। এরপরে প্রধানমন্ত্রী বঙ্কিম দা বলছেন, এই গজেন্দ্র সিং তিনি আবার এই সমস্ত বঙ্কিম দাস চট্টোপাধ্যায় বা বঙ্কিম দা, কোনটা বাবু বলা উচিত, কোন জায়গায় দাদা বলা উচিত, এই তাল জ্ঞান নেই। বাংলা সম্পর্কে, বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি এরা জানেন না। এরা জেনে না জেনে বাংলাকে অপমান করে চলেছেন। এই যে বঙ্কিম দা, এটা একেবারে বাংলা সম্পর্কে এরা যে বিন্দুমাত্র জ্ঞান এবং ধ্যান ধারণা এদের নেই। নইলে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দাদা বলা যায় না। হয় পুরোটা বলুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অথবা বঙ্কিম বাবু। ওটা যে বঙ্কিম দা হয় না। সৌরভ গাঙ্গুলিকে দেখতে পেলে হ্যালো দাদা বলবেন, কিন্তু সেই দাদাটা বঙ্কিমচন্দ্র বঙ্কিম দা, রবীন্দ্রনাথ ঠাকুরকে রবি দা, নেতাজিকে সুভাষ দা, এগুলো দয়া করে করবেন না। এটা বাংলাকে অপমান। বলছি যে এই যে ইন্ডিগো নিয়ে সমস্যা, কেন্দ্রের মুখ্যমন্ত্রীও কেন্দ্রের বিরোধিতা করেছেন, এটা কোথায় একটা মানে এটা একটা পুরোটাই কি মানে তার প্রেশার পলিটিক্স? এটা একটা কারণ হচ্ছে ছোট ছোট এয়ারলাইন্স গুলোর একটা স্টেক ছিল আগে, এখন এটা নিয়ে কোনো মন্তব্য করবো। এটা ওভারঅল যা বলার আমরা বলেছি। মানুষের প্রবল হয়রানি, একদিকে হচ্ছে যাতায়াতের জন্য হয়রানি, দ্বিতীয় হচ্ছে বিপুল ভাবে পকেটের পয়সা বেরিয়ে গেছে অন্য এয়ারলাইন্স গুলো যা দাম বাড়িয়েছে। তাহলে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন দপ্তরের কাজটা কি? তাদের কাজ কি শুধু সরকারি বিমানগুলোকে বিক্রি করে বেসরকারি করা? তারা তো দেখভাল করা, মনিটর করা, প্রক্রিয়াটা দেখা। তা এত বড় একটা দেশব্যাপী ভয়ঙ্কর সমস্যা তৈরি হলো, যেটা বিদেশেও যেখানে যেখানে ইন্ডিগোর রুট আছে সেখানেও একই সমস্যা তৈরি হয়েছে। তাহলে মানুষের এই হয়রানি কেন হলো, এর পেছনে কি আছে? কিন্তু ব্যর্থতার দায় তো কেন্দ্রীয় সরকার এবং বিজেপির এই অসামরিক বিমান পরিবহন দপ্তরকে তো নিতে হবে। শুভেন্দু অধিকারী যে প্রেসমেন্ট করে অভিযোগ করছেন যে চিফ সেক্রেটারির নির্দেশে প্রচার সভা করছে সরকার, এবং সেখানে বিভিন্ন পাড়া লোক জড়ো করে সেখানে এগুলো বলা হবে। তিনি পাল্টা বলছেন যে মানুষ গিয়ে সেখানে যেন বলে যে সেন্ট্রাল টাকা দিলেও পরিষেবা পাচ্ছে না কেন, চাকরি নেই কেন। মানুষকে তো শিখিয়ে দিলে এগুলো বলবেন না, মিথ্যা কথা তো বলবেন না। তারা কাজ পেয়েছে, এত মানুষ কাজ পেয়েছেন। কেন্দ্রীয় সরকার তো টাকা দেয়নি। 100 দিনের টাকা শুভেন্দুবাবু কেন? এবার আপনারা কৈফিয়ত দিন। আজকে তো বিজেপির কৈফিয়ত দেওয়ার দিন। এখন যতবার যেখানে যে বিজেপি নেতারা যে এলাকায় ভোট চাইতে যাবেন, মানুষ প্রথম তাদের ঘিরে ধরে শান্তিপূর্ণভাবে জিজ্ঞেস করবেন, আমাদের প্রাপ্য টাকা দেননি কেন? কেন 100 দিনের টাকা দেননি? কেন আবাসের টাকা দেননি? কেন বাংলার বকেয়া 2 লক্ষ কোটি টাকা দেননি? কেন প্রাকৃতিক বিপর্যয়ের টাকা দেননি? এই কৈফিয়ত দেওয়ার পালা তো আসছে। দিল্লির নেতারা এবার বাংলায় একটুখানি গ্রামে জেলায় ঢুকে দেখুন না। দিল্লির বিজেপির নেতারা নির্বাচনী প্রচারে এসে যেখানে যেখানে গ্রামে জেলায় যাবেন, বাংলার মানুষ, শ্রমজীবী মেহনতি মানুষ শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে তাদের প্রশ্ন করবেন, আমাদের টাকা কেন আটকে রেখেছেন? আমাদের টাকা কোথায় গেল? আমাদের প্রাপ্য টাকা দেননি কেন? তৈরি থাকুন বিজেপি নেতারা। হেলিপ্যাডে নামবেন, মঞ্চে উঠবেন, বেরিয়ে যাবেন। আপনাদের হিম্মত হবে না বাংলার গ্রামে ঢুকে গ্রামের মানুষের চোখে চোখ রেখে কথা বলা। বলছি, শেষ প্রশ্ন আমার একটা ছিল, উড়িষ্যাতে বাঙালিদের প্রত্যেকটা বেরিয়ে চলেছে, হয়েই চলেছে। উড়িষ্যাতে বাঙালিদের অত্যাচার একাধিক জায়গায় এই ধরনের খবর আসছে। উড়িষ্যায় 2টো ঘটনা বারবার সামনে আসছে। একটা হচ্ছে নারী নির্যাতন, আবার একটি মেয়ে তার উপর নির্যাতনের পর গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। আবার এই বাংলা বলার জন্য একটা নির্যাতন, এসব খবর আসছে। এগুলো অত্যন্ত উদ্বেগের। আমরা চাই এই ধরনের প্রবণতা বন্ধ। বলছি যে আজকে শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে তৃণমূলের 2 ছাত্র নেতা যোগদান করলেন। আমরা যোগদান পর্ব দেখেছি 2021-এ, 26 এখনো শুরু হয়নি। হ্যাঁ, না, তৃণমূলের কয়েকজন যোগদান করবে, রাজন নামের কথা। এই যোগদান পর্ব কি আবার আমরা সাক্ষী থাকতে তুলেছি? আরে ওদের ভোটের আগে যোগদান মেলা হয়, আর ভোটের পর বিয়োগদান মেলা হয়। তো ওই তো চার্টার্ড ফ্লাইট পাঠিয়েছিল একবার 21-এ। যারা গেছিল তারা মনে ফরে বললো, দিদি
ইয়ে চাই না, ফ্লাইট চাই না, দুটো অটো পাঠান, সব ব্যাক। ফলে তৃণমূলের কিছু অকেজো লোকজনকে বিজেপি নেয়, বিজেপির তো এগুলোই প্রাপ্য। বিজেপি এইসব তৎকাল যেগুলো বিজেপি, সেগুলো তাদের কিছু সঙ্গী সাথী এনে ভিড় বাড়াতে চাইছে। এ নিয়ে আমাদের কোথাও কোনো বক্তব্য নেই। যত যত সব ওই কি বলে, যাই হোক, খারাপ ভাষা বলছি না, ওইসব নিয়ে নিলেই ভালো। সকাল থেকে শোনা যাচ্ছিল রাজনটা প্রান্তিকেরা যোগ দেবে, কিন্তু বেলা গজ আমি বলতে পারবো না। নিজেদের কিছু সমস্যা আমি কোনো এ বিষয়ে কোনো মন্তব্যই করব না। আমার পাড়ার যে ব্লকের ছাত্র পরিষদের যে ইয়ে মানে সভাপতি, আমার ব্লকের ছাত্র পরিষদ সভাপতি, তার যদি কোনো মানে মানে ফলোয়ার টলোয়ার কেউ থাকে, তারা ওদের ব্যাপারে উত্তর দেবে। বলছি, আগে বলেছিলেন যে বিধায়ক পদ থেকে ইস্তফা দেবো, হুমায়ুন কবির এখন বলছেন যে বিধায়ক পদ ছাড়বো না। কারণ হচ্ছে আপনারা বিস্মিত হতে পারেন, আমাদের কাছে কোনো বিষয় নেই। যে ব্যক্তি বাবরি মসজিদ ভাঙা বিজেপিতে জয়েন করে বিজেপির ক্যান্ডিডেট হয়, সেই আবার বেরিয়ে এসে বলে না বাবরি মসজিদ তৈরি করব। সে আজ এক কথা বলবে, কাল এক কথা বলবে, তো খুব স্বাভাবিক ব্যাপার। আমরা আবার বলছি, তার মসজিদ নির্মাণ নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু তারা যে কোনো ধর্মপ্রাণ ব্যক্তি তার উপাসনা স্থল করতেই পারেন। কিন্তু তাকে সে বিষয়টাকে যদি পলিটিক্যাল ইভেন্ট করে রাজনীতির স্বার্থে ব্যবহার করা, ওইখানটা আমাদের বক্তব্য আছে। ফলে উনি সোমবার এক কথা বলবেন, বুধবার আর এক কথা বলবেন, শনিবার আর এক কথা বলবেন, তো খুব স্বাভাবিক ব্যাপার। বলছে অনেক সাহায্য মানে সইটই করতে হবে, ওই জন্য বিধায়ক পদ কি সাহায্য করতে হবে? কিচ্ছু সাহায্য করতে হয় না। কোথায় কি সাহায্য করতে হবে? ওনার যদি বিধায়কের যা কাজ আছে, তো সেগুলো তো ছাড়ার হুঙ্কার দেওয়ার সময় মনে রাখা উচিত ছিল। আর এমন কোনো রাজকার্য ওখানে নেই যেটা কোনো বিধায়ককে করতে হবে। তো মুকুল রায় দীর্ঘদিন ধরে কৃষ্ণনগরের বিধায়ক, তিনি তো হাসপাতালে ভর্তি, অসুস্থ। তো তার ওখানে কি নাগরিকরা যে যে কাজগুলো দরকার, শংসাপত্র, মুক্ত, সেগুলো কি তারা পাচ্ছেন না? পাচ্ছেন। আর ধরুন হুমায়ুন কবির ঘোষণার পর আবার বহরমপুরে সেখানে আবার একটা মন্দির মানে সেখানে শুরু হয়ে গেছে, এবং এটা এক উত্তর দেওয়া হয়ে যাবে, একই উত্তর দেওয়া হয়ে যাবে। এটা মানে আমি অলরেডি উত্তর দিয়ে দিয়েছি। এটা যে এই দুটোকে, দুটো দিককে নিয়ে একই জায়গা থেকে সুতোর খেলায় ধর্মের একটা রাজনীতি করা হচ্ছে। উন্নয়ন একটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছেন, আর বিজেপি বাংলার উন্নয়নে বাধা দিয়েছে, টাকা আটকেছে, সমস্ত রকম ভাবে ডিস্টার্ব করেছে। এর থেকে নজর ঘোরাতে এই পুতুল নাচের মতো দুপক্ষকে লড়াচ্ছে, সুতো টানছে দিল্লি থেকে। বলছি যে অনুব্রত মণ্ডল বারে বারে একটা কথা সোচ্চারে বলছেন যে এখানে কোনো বাংলাদেশি নেই, এখানে কোনো রোহিঙ্গা আমি নেই। বলতে পারবো না। অনুব্রত দা অত্যন্ত সিনিয়র নেতা, ফলে অনুব্রত দা যেটা বলছেন তিনি তার গ্রাউন্ড রিয়েলিটি তিনি দেখে তিনি বলছেন, আমি কেন মন্তব্য করবো? আজকে নাকি বিভাগ এসপির সঙ্গে আলাদা করে বৈঠক করেছে আমি বলতে পারবো না। গতকাল এসপির সঙ্গে নেতার বৈঠক। আচ্ছা, কোনো জেলার কোনো সিনিয়র নেতা যদি কোনো কারোর সঙ্গে দেখাও বা হয়, তার মধ্যে মানে দোষের কি আছে সে আমি খুঁজে পাই না এর মধ্যে। কিন্তু সবাই যে কেউ দেখা করতে পারেন, যে কোনো ব্যক্তি যে কোনো প্রয়োজনে দেখা করতে পারে। আমার এই ইন্ডিগোর এই দায়কার, ইন্ডিগোর যে এই যে হয়রানি, পুরোদস্তুর এর দায়টা হচ্ছে কেন্দ্রীয় সরকারের অসামরিক বিমান পরিবহন দপ্তরের। তার কারণ এটা তো একদিনে হয়নি। তাহলে ওদের ইন্টেলিজেন্স কি করছে? ওদের ইন্ডিগোর সঙ্গে কমিউনিকেশন ঠিকভাবে নেই কেন? যদি ইন্ডিগো সংস্থার মধ্যে কোনো প্রবলেম তৈরি হয়ে থাকে, তো তাহলে সেটা কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রের কনসার্ন দপ্তর জানতে পারছে না? তারা শুধু ওইটা জানবে যে এয়ার ইন্ডিয়াটা কি করে বেচতে হয়, ক হাজার কোটি টাকায় বেচতে হয়, তারা শুধু বেচারামের কাজ করবে না।